জয় হিন্দ। দেখো, আজকে আমরা আরো একটা প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, দেখো আজকের প্র্যাকটিস সেটটাও খুব ভালো একটা প্র্যাকটিস সেট। তোমরা প্র্যাকটিস সেটটা শেষ অবধি দেখবে। দেখো, এখন যে আমরা প্র্যাকটিস সেট গুলো তোমাদের জন্য সেট করছি, সেখানে কিন্তু একদম পরীক্ষার মতোই, পরীক্ষায় যেরকম থাকে যে কিছু কোশ্চিন খুব সোজা থাকে, কিছু কোশ্চিন একটু কঠিন থাকে, কিছু কোশ্চিন ভাবার মতো থাকে, এভাবেই কিন্তু আমাদের প্র্যাকটিস সেট গুলো সেট করা হচ্ছে। ঠিক আছে, তাই তোমরা প্র্যাকটিস সেটটা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে একদম এক্সাম ওরিয়েন্টেডই প্র্যাকটিস সেট, মানে এক্সামে যেরকম প্র্যাকটিস সেট গুলো থাকে সেরকমই কিন্তু প্র্যাকটিস সেট গুলো এগুলো। বোঝা গেল? দেখো, আজকের প্রথম প্রশ্নটা কি আছে, কি বলেছে যে ২১,৬০০কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। দেখো কি বলেছে, ২১,৬০০কে কত দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা কোনটা? পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে যেমন টু কিউব করলে আমরা কি পাবো, এই থ্রি কিউব করলে আমরা কত পাবো, 27। তো এই যে 8 হয়ে গেল, 27 হয়ে গেল, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। এগুলোকে বলা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। মানে যেই সংখ্যাগুলোকে আমরা যদি মানে ঘনফল নির্ণয় করি, সেটা একটা পূর্ণ সংখ্যা আসবে, সেটাকে বলা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। এবারে কি বলেছে যে ২১,৬০০, এই ২১,৬০০ এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে যখন এর সাথে কত গুণ করব আমরা। তো আমরা দেখে নি প্রথমে যে এই ২১,৬০০ উৎপাদক গুলা কি কি আছে। উৎপাদক গুলা দেখলেই আমরা বুঝতে পারবো যে সেটা পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে আরো কি গুণ করতে হবে। 2 দিয়ে কাটো, দেখো 2 দিয়ে না, একবার আমরা 6 দিয়ে কাটছি। হ্যাঁ, 6 দিয়ে কাটো, 6 3 18, 6 6 36। আবার 6 দিয়ে কাটো, 6 6 36। আবার 6 দিয়ে কাটো, 100। আবার 10 দিয়ে কাটো, 10 10 100। তার মানে আমাদের উৎপাদক গুলো কি হয়ে গেল, 6 গুণ 6 গুণ 6 গুণ 10 গুণ 10। দেখো, পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে কি হতে হয়, পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে তিনটা সংখ্যার জন্য একটা সংখ্যা বাইরে আসে, তিনটা সংখ্যার জন্য একটা সংখ্যা বাইরে আসে। যেমন এই 8 এর যখন আমরা পূর্ণ ঘন মানে ঘনফল বের করব, তখন কি হবে, 8টাকে আমরা এরকম 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি। তার মানে এই তিনটা 2 এর জন্য একটা 2 বাইরে আসবে। তার মানে 8 এর ঘনফল কত হয়ে গেল, 2। তাহলে 8টা পূর্ণ ঘন সংখ্যা হলো। তেমনি এই যে ২১,৬০০ আছে, এখানে আমি কি কি উৎপাদক পেয়েছি, দেখো 6 6 6 10 10। তার মানে দেখো এই তিনটা 6-এর জন্য একটা 6 তো বাইরে আসবে, কিন্তু এখানে দুটা 10 আছে, দুটা 10-এর জন্য একটা 10 বাইরে আসতে পারবে না। তার মানে এখানে যদি আরেকটা 10 থাকতো, এখানে যদি আরেকটা 10 থাকতো, তাহলে তিনটা 10-এর জন্য একটা 10 বাইরে চলে আসতে পারতো, মানে দুটোই পূর্ণ সংখ্যা বাইরে আসতে পারতো। তার মানে দেখো, এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে এই সংখ্যাটাতে মানে ২১,৬০০টাতে যদি আরো 10 গুণ থাকতো, তাহলে সেই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হতো। বোঝা গেল? তাহলে দেখো আমাদের উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন খ তে যেটা দেওয়া আছে 10। তার মানে ২১,৬০০তে 10 গুণ হলে ওটা পূর্ণ ঘন সংখ্যা হতো। দেখো এই টাইপের অঙ্কগুলা কি করে করতে লাগে তোমরা বুঝে গেলে। পূর্ণ ঘন বলেছে, তার মানে তিনটা তিনটা করে আমরা গ্রুপ বানাবো, যেটা আমাদের কম পড়বে সেটাই আমাদেরকে গুণ করতে হবে। যদি বলতো পূর্ণ বর্গ সংখ্যা হবে, তাহলে আমরা কি করতাম, দুটা দুটা করে গ্রুপ বানাতাম। ঠিক আছে, যেটা কম পড়তো সেটাই গুণ করতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো, তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি যে তোমাদের যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। কমেন্টে আমি তোমাদেরকে সেইটা স্পেশালি বুঝিয়ে দেব। কোনো অঙ্ক যদি তোমাদের কোথাও কনফিউশন থাকে, কোথাও মনে হয় যে এটা কেন হলো, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। কমেন্টে আমি তোমাদেরকে কিন্তু তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করে দেব। বোঝা গেল? দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটি বইয়ের ধার্য মূল্য 240 টাকা, বইটির উপর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দেওয়ার পরে বইটির বিক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা অনেকে কিভাবে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে অনেকে এই অঙ্কটা কিভাবে করে আর আমরা এই অঙ্কটা কিভাবে করব। ঠিক আছে, দেখো অনেকে কি করে যে পরপর 2% ছাড়, পরপর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড়, তার মানে এর তুল্য ছাড় কত হবে এরকম বের করে, যে 10% ছাড় মানে -10 -5 মাইনাসে মাইনাসে প্লাস 10 ইন্টু 5 বাই 100, 0 0 কাটলো মানে 0.5 হলো। এটার ভ্যালু মানে 0.5 হলো। তার মানে 10 আর 5 15 থেকে
0.5 চলে গেলে হবে 14.5। তার মানে এর তুল্য ছাড় বের করলো 14.5। এবারে 240-এর 14.5% যেটা আছে সেটা বের করে মাইনাস করে দেবে, মাইনাস করে বিক্রয় মূল্য বের করবে। এত কিছু জটিল ভাবে করার দরকার নেই। আমরা কিভাবে করব? আমরা সহজ ভাবে করব। দেখো কিভাবে কি করব। 240 টাকায় প্রথমে 10% ছাড় দিছে, তারপরে 5% ছাড় দিছে। তার মানে 240 টাকার জিনিসটাতে প্রথমে 10% ছাড়, মানে 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে। 5%টা ভুলে যাও, আমরা প্রথমে ভাবো যে 240 টাকার জিনিসটা 10% ছাড় দিয়ে বিক্রি করেছে। তার মানে তখন সেটার বিক্রয় মূল্য কত হতো? 240 গুণ নিচে 100, উপরে যেহেতু ছাড় দিয়েছে 10%, তার মানে উপরে কত হতো? 90। এটা হয়ে গেল বিক্রয় মূল্য, হয়ে যেত। আবার কি বলেছে? এটার উপরে আবার 5% ছাড় দিয়েছে। তার মানে কোনো জিনিসের যদি এটা ক্রয় মূল্য হতো, তার আবার 5% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হতো? এই ক্রয় মূল্যটার সাথে গুণ হয়ে যেত নিচে 100, উপরে যেহেতু 5% ছাড়, তার মানে উপরে হয়ে যেত 95। বোঝা গেল? ব্যাস এতটুকু করো, কাটাকাটি করো, উত্তর হয়ে যাবে। 0 0 কাটো, এই 0 এই 0 কাটো। কত দিয়ে কাটবো আমরা? আমরা কাটবো হচ্ছে 2 দিয়ে। কত হবে? 2 5 10, 0, 2 দিয়ে 2 12 24। আবার কাটো 5 দিয়ে, 5 10 50, 5 1 5, 5 9 45, মানে 19। এবারে দেখো আমরা কি করব, 12 9 আর 19 এটাকে আমাদেরকে গুণ করতে হবে। আমাদের গুণ করারও প্রয়োজন নেই। কেন? দেখো এই 9 এর সাথে 9 গুণ করো, কত হবে? 9 9 81। এর একক স্থানের কত আছে? 1। এই 1 এর সাথে 2 গুণ করো, তার মানে কত হবে? 2 1 2। তার মানে একক স্থানে আমাদের কত হবে? 2। যেহেতু নিচে 10 আছে, তার মানে তার আগে একটা আমাদের পয়েন্ট বসবে, মানে 0.2 আমাদের উত্তরটাতে থাকবে। এবারে দেখো অপশনগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি, একমাত্র অপশন ডিতেই আছে যেখানে 205.2 আছে। আর অন্য কোনো অপশনে আছে? দেখো অন্য কোনো অপশনে নেই। তার মানে অপশন যে ঘ নাম্বারটা আছে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে 205.20, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? আমাদের কোনো প্রয়োজন নেই গুণ করার, যে 19-কে 9 দিয়ে গুণ করবো, তারপর আবার সেটাকে 12 দিয়ে গুণ করবো, কোনো প্রয়োজন নেই। আমরা ডাইরেক্ট অপশনটা দেখে আমরা বলে দিতে পারবো যে উত্তরটা আমাদের কি হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে যে এ ও বি দুটি পাইপ একটি ট্যাঙ্ককে যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিটে পূর্ণ করে। দুটি পাইপকে একসাথে খুলে রাখার কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হবে। দেখো এটা খুব ভালো একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বোঝার আছে অঙ্কটাতে, ঠিক আছে? অঙ্কটা বোঝার আছে, অঙ্কটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা, তাহলে কিন্তু খুব ইজি মনে হবে। তোমরা যদি অঙ্কটা বুঝতে না পারো, ধরতে না পারো অঙ্কটা কি করে করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা খুব কঠিন মনে হবে। যদি তোমরা ধরতে পারো যে অঙ্কটা কি করে করতে হবে, তাহলে অঙ্কটা খুব জলের মতো সোজা। দেখো কি বলেছে প্রথমে, যে পাইপ দুটা দিয়ে 24 মিনিট আর 32 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে। তারপরে তাহলে প্রথমে আমরা এটা বের করে নিই যে পাইপ দুটাতে মিনিটে কত লিটার জল যায়। ঠিক আছে, কি করে বের করতে হয়? দেখো এ পাইপটা দিয়ে 24 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয়, বি পাইপটা দিয়ে 32 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয়। এবারে আমরা কি করব, এই 24 আর 32-এর লসাগু বের করবো। 24 আর 32-এর লসাগু হবে 96। দেখো আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। 24 আর 32 হলো, 8 দিয়ে কাটো, 8 3 24, 8 4 32 হলো, 4 3 12, 12 8 96। তার মানে 96 হয়ে গেল আমাদের লসাগু। তো 96টাকে ধরবো আমরা ট্যাঙ্কির আয়তন। ধরে নিলাম আমি যে ট্যাঙ্কিটাতে 96 লিটার, 96 লিটার জল ধরে। হলো, এবারে কি বলেছে যে এ পাইপটা দিয়ে 24 মিনিটে ভর্তি করে। তার মানে এ পাইপটা দিয়ে যদি 24 মিনিটে 96 লিটার ভর্তি করে, তার মানে 1 মিনিটে তার মানে কয় লিটার ভর্তি করবে? 1 মিনিটে তার মানে ও ভর্তি করবে 4 লিটার। 24 দিয়ে 96 কে ভাগ করলে 4। তার মানে এ পাইপ দিয়ে 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করবে। এবারে বি পাইপটা 32 মিনিটে 96 লিটার ভর্তি করবে, তার মানে 1 মিনিটে বি পাইপটা 3 লিটার জল ভর্তি করে। হলো, এ করে 4 লিটার, বি করে 3 লিটার 1 মিনিটে। এটা আমরা বের করে নিলাম। দেখো এবারে প্রশ্নে কি বলেছে, যে প্রশ্নে বলেছে দুটি পাইপকে একসাথে খুলে রাখার কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে 18 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হবে। ঠিক আছে, ধরে নাও এইখানে এই পজিশনে এ আর বি দুটাই পাইপ খোলা হলো।
দুটা পাইপ দিয়ে জল ভর্তি হচ্ছে, এই পজিশনে গিয়ে কি হলো, এই পজিশনে গিয়ে বি নলটাকে বন্ধ করে দেওয়া হলো, বি পাইপটাকে বন্ধ করে দেওয়া হলো। তার মানে কি এই পাইপটাকে বন্ধ করা হয়নি, এই পাইপটা চলছিলই। এবারে এই পাইপটা গিয়ে কি হলো, এই 18 মিনিট পরে এই পাইপটা দিয়ে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেল। তার মানে এই যে এই পজিশন থেকে এই পজিশন, এটা কত মিনিট যেখানে দুটা পাইপ একসাথে চলছিল, সেটা আমাদেরকে বের করতে বলেছে প্রশ্নে, যে কতক্ষণ পরে বি পাইপটা বন্ধ করেছে। এবারে দেখো আমি যে এখানে লাইনটা ড্র করলাম, এখান থেকে তোমরা তাহলে স্পষ্ট বুঝতে পারছো যে এই যে শুরু থেকে মানে এখান থেকে এখান অব্দি এটা কত, 18 মিনিট। এই 18 মিনিট কে চলেছে, এ পাইপটা দিয়ে 18 মিনিট জল পূর্ণ হয়েছে। তার মানে দেখো আমরা বের করে নিয়েছি যে এ পাইপ দিয়ে 1 মিনিটে কত লিটার জল ভর্তি হয়। তাহলে আমরা বের করতে পারবো যে এ পাইপ দিয়ে 18 মিনিটে কত লিটার জল ভর্তি হবে। 1 মিনিটে যদি 4 লিটার হয়, তাহলে 18 মিনিটে কত হবে, 4 গুণ 18, 18 4 72। তার মানে এ পাইপটা দিয়ে 72 লিটার জল পূর্ণ হবে। এই পাইপটা তো একদম 18 মিনিট সম্পূর্ণ চলেছে, তো 1 মিনিটেও 4 লিটার ভর্তি করে, তো 18 মিনিটেও কি 72 লিটারের বেশি ভর্তি করতে পারবে, নিশ্চয়ই না। তার মানে এই পাইপটা দিয়ে 72 লিটার জল ভর্তি হয়েছে। তার মানে ট্যাঙ্কটা তো আমাদের 96 লিটারের ছিল, তার মধ্যে থেকে এ পাইপটা ভর্তি করছে কত, 72 লিটার। তার মানে বাকি যে কত হচ্ছে 24 লিটার, বাকি যে 24 লিটার জল আছে, এই 24 লিটার তার মানে কে ভর্তি করেছে, বি পাইপটা ভর্তি করেছে 24 লিটার। এতটুকু বোঝা গেল কিনা, যে 96 লিটার আমাদের টোটাল আয়তন ছিল, তার মধ্যে 18 মিনিট চলেছে এই পাইপটা সম্পূর্ণ, সে 72 লিটার জল ভর্তি করে দিয়েছে। তার মানে বাকি যে 24 লিটার ভর্তি করেছে, সেই 24 লিটারটা এই যে বি যতক্ষণ চালু ছিল ততক্ষণে বি 24 লিটার ভর্তি করে দিয়েছে। এবারে বি যদি দেখো 1 মিনিটে 3 লিটার ভর্তি করে, 1 মিনিটে 3 লিটার ভর্তি করে, তার বলে এই 24 লিটার ভর্তি করতে তার কত মিনিট সময় লেগেছিল। 1 মিনিটে 3 লিটার, তো 24 মিনিট ভর্তি করতে কত লিটার, 24 কে ভাগ করো 3 দিয়ে, 3 8 24। তার মানে এই 8 মিনিট সময় লেগেছিল বি পাইপটার 24 লিটার ভর্তি করতে। তার মানে আমরা এতটুকু বলতে পারি যে বি পাইপটা তার মানে শুধুমাত্র ওই 8 মিনিটই চালু ছিল। তার মানে পাইপ দুটো একসাথে চালু করার 8 মিনিট পর বি পাইপটা বন্ধ করে দিয়েছে, তারপরে এ পাইপটা বাকি ট্যাঙ্কিটাকে ভর্তি করেছে একদম টোটালে 18 মিনিট সময়ে। তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে, কতক্ষণ পর বি পাইপটা বন্ধ করা হয়েছে, 8 মিনিট পর বি পাইপটা বন্ধ করা হয়েছে, যেটা আছে অপশন খতে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটা লিখলাম, তোমরা যখন অঙ্কটা একবার বুঝে যাবে তখন কিন্তু তোমাদেরকে এতটা লিখতে হবে না, এতটা কিজিও তোমাদেরকে মনে হবে না। বোঝা গেল, পরিষ্কার ভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। দেখো খুব ভালো একটা অঙ্ক এটা, এটা অঙ্ক বোঝার আছে। কেউ যদি বুঝতে অসুবিধা করে বা অঙ্কটাকে ভুল দিক থেকে মানে সলভ করার চেষ্টা করে, তাহলে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে তার কাছে। এর থেকে সহজ মানে সহজ প্রসেস নাই এই অঙ্কটা করার। আমি যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে এই অঙ্কটা করার সব থেকে ইজিয়েস্ট প্রসেস। এর থেকে সহজ প্রসেস আর নেই। বোঝা গেল, মানে এই প্রসেসটাতে তোমরা কখনো তোমাদের অঙ্কটা ভুল হবে না। এই প্রসেসটাতে সব সময় তোমাদের অঙ্কটা 100% তোমাদের অঙ্কটা রাইট হবে। বোঝা গেল। দেখো তোমাদের যদি ভিডিওটার এই অঙ্কগুলো ভালো লেগে থাকে, ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দেবে। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার লম্বা একটি ব্রিজকে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয়, আবার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 18 সেকেন্ডে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। ঠিক আছে, দেখো খুবই সোজা একটা অঙ্ক। কি করে করতে হয়, আমরা দুভাবে অঙ্কটা করব। ঠিক আছে, দুভাবে অঙ্কটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে তাহলে যে একটা অঙ্ক করতে গেলে আমরা কত রকম ভাবে ভাবতে পারি। দেখো অঙ্ক করতে গেলে কিন্তু আমাদেরকে ভাবতে শিখতে হবে। আমাদের কি হয়, আমরা যখন কোনো একটা অঙ্ক ধরে নাও করছি, অঙ্কটা করতে করতে ধরে নাও কোথাও আটকে গেলাম, অঙ্কটা আমার হচ্ছে না, আমরা কি করি, সেই অঙ্কটা আর করতে পারি না। কেন, কারণ আমরা সেই অঙ্কটাকে একদিক থেকেই ভাবার চেষ্টা করি, যেদিক থেকে মানে ভেবে আমার অঙ্কটা হচ্ছে না, আমি কি করতেছি, সেই দিক থেকেই ভেবে অন্যদিকে মানে অন্য রাস্তায় যাওয়ার চেষ্টা করছি। কিন্তু না, আমি যেভাবে ভাবতেছি সেভাবে হচ্ছে না, তো আমাকে একদমই আলাদাভাবে ভাবতে হবে। বোঝা গেল। দেখো এই অঙ্কটা করার সময় তোমরা বুঝতে পারবে যে ভাবনা চিন্তাগুলো কি করে আসে আমাদের। দেখো
কি বলেছে 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার একটি ব্রিজকে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয়। দেখো আমরা জানি ট্রেন আর ব্রিজের যখন আমরা অঙ্ক করি আমরা জানি যে একটি ট্রেন যখন একটি ব্রিজকে অতিক্রম করবে তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য তার সাথে সাথে এই ব্রিজের দৈর্ঘ্য দুটাই অতিক্রম করে। তার মানে এখানে কত 400 মিটার, তার মানে ট্রেনটা 400 মিটার অতিক্রম করবে। 400 মিটার অতিক্রম করে কত 16 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করে সেটা আমরা বের করতে পারবো না, মানে ট্রেনটার গতিবেগ আমরা বের করতে পারবো। তার মানে 400/16 সেটাই হবে আমাদের ট্রেনটার গতিবেগ, এত মিটার পার সেকেন্ড। কাটো 4 দিয়ে 100, 4 4 16, 4 দিয়ে আরো কাটো 25, তার মানে ট্রেনটার গতিবেগ আমাদের কত হয়ে গেল 25 মিটার পার সেকেন্ড। 25 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল আমাদের ট্রেনটার গতিবেগ হলো। এবারে দেখো এবারে কি করবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে, চাইছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত অতিক্রম করতে সময় লাগবে 18 সেকেন্ড। আমরা ধরে নিই যদি, দেখো আমি তোমাদেরকে আর বারবার করে বলছি কিন্তু যে এই অঙ্কটা আমি তোমাদেরকে দুইভাবে ভাবতে শেখাবো অঙ্কটা। তো প্রথম ভাবে কিভাবে, যেটা আমরা নর্মালি করি সেভাবে দেখে নাও, তারপরে অন্য কিভাবে ভাবা যায় সেটা আমি তোমাদেরকে বলছি। প্রথমে ধরে নাও, আমি ধরে নিলাম যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত x মিটার। তাহলে এখন ওর কত মিটার পার হতে হবে, এই যে 250 প্লাস x, এটা এখন যাবে। গতিবেগ কত 25 মিটার পার সেকেন্ড, সমান সমান কত সময় লাগবে 18 সেকেন্ড। ব্যাস এটাই আমাদের ইকুয়েশন। এবারে দেখো কাটাকাটি যদি আমরা করি তাহলে কত হবে, দেখো 25 দিয়ে 18কে গুণ করলে কত হবে 25 8, দাঁড়াও এখানে লিখে নিচ্ছি, হ্যাঁ 250 প্লাস এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে তাহলে 25 8 হয়ে গেল আমাদের 25 4 100, 25 8 200, 200 শূন্য, হাতে থাকলো 20, 25 একে 25 আর 20 45, 25 আর 20 45 হলো। তার মানে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল এই 450 মাইনাস 250, মানে এক্স ইকুয়াল টু হয়ে গেল 200। তার মানে এক্স আমরা কি ধরেছিলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 200 মিটার, যেটা আছে অপশন খতে। বোঝা গেল, অপশন খতে 200 মিটার, সেটা আমরা বের করতে পারলাম। তো দেখো এটা হয়ে গেল নর্মাল আমরা যেভাবে করি অঙ্কগুলো সেভাবে। এবারে অঙ্কটাকে আর কিভাবে আলাদাভাবে ভাবা যায় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমরা এখান থেকে প্রথম লাইনটা থেকে আমরা বের করে নিতে পারলাম যে ট্রেনটার গতিবেগ কত, ট্রেনটার গতিবেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ট্রেনটার গতিবেগ আমরা এখান থেকে বের করে নিতে পারছি। এবারে দেখো আমরা যদি প্রথম লাইনটা লক্ষ্য করি, এখানে বলেছি যে এই যে 250 মিটার একটি ট্রেন 150 মিটার একটা লম্বা ব্রিজ 16 সেকেন্ড অতিক্রম করে। এবারে কি বলেছে, আবার আরেকটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় বেশি লাগবে। তার মানে কি, তার মানে 2 সেকেন্ড সময় বেশি লাগছে, 2 সেকেন্ড সময় বেশি লাগছে। এবারে যে 2 সেকেন্ড সময় বেশি লাগছে তার মানে কি ট্রেনটাকে বেশি ডিস্টেন্স কভার করতে হচ্ছে। 2 সেকেন্ড সময় বেশি লাগছে তার মানে কি ট্রেনটাকে বেশি ডিস্টেন্স কভার করতে লাগছে। তার মানে দেখো এই ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার থেকে তার বাড়বে না, ট্রেনের দৈর্ঘ্য যেটা আছে সেটাই আছে। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাড়বে। আগে 150 ছিল, এখন সেটা বাড়বে। কত বাড়বে দেখো, যেহেতু 2 সেকেন্ড বেশি লাগছে, 1 সেকেন্ডে যায় 25 মিটার, তার মানে 2 সেকেন্ডে কত যাবে 50 মিটার। 1 সেকেন্ডে যদি 25 মিটার যায় 2 সেকেন্ডে কত যাবে 50 মিটার। তার মানে 50 মিটার দৈর্ঘ্য ট্রেনটাকে বেশি অতিক্রম করতে হচ্ছে। সেটা কেন 50 মিটার দৈর্ঘ্যটা বাড়লো, কারণ ট্রেনের দৈর্ঘ্য তো বাড়েনি, তার মানে নিশ্চয়ই সেটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়লো। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আগে ছিল 150, এখন আরো 50 মিটার বাড়লো, তার মানে এখন দৈর্ঘ্য কত আছে ওটার 200 মিটার। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট বের করতে পারলাম, আমাদেরকে আর এক্স টেক্স কিছু ধরতে হলো না। আমরা একটু আলাদাভাবে ভাবতে শুরু করলাম, আলাদাভাবে ভাবলাম যে 2 সেকেন্ড যে বেশি সময় লাগলো, কেন 2 সেকেন্ড বেশি সময় লাগলো ট্রেনটার, কারণ প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যটা বেড়ে গেল, কারণ ট্রেনের দৈর্ঘ্য তো বাড়বে না, ট্রেন তো একটাই, তাই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যটা বেড়ে গেল, তাই আমাদের 2 সেকেন্ড সময় বেশি লাগলো। এবারে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কতটা বাড়লো, যে 2 সেকেন্ড সময় বেশি লাগলো। এবারে 1 সেকেন্ড যদি বেশি লাগতো তার মানে আমরা বলতে পারতাম যে 25 মিটার বেড়েছে, তাই 1 সেকেন্ড বেশি সময় লেগেছে। 2 সেকেন্ড বেড়েছে তার মানে 50 মিটার বেড়েছে দৈর্ঘ্যটা,
তার মানে আমরা বলে দিতে পারলাম যে আগে 150 ছিল, এখন আরো 50 মিটার বেড়ে গেছে, তার মানে এখন দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। তার মানে অপশন খ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তোমাদেরকে বারবার করে বলছি, ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে, ঠিক আছে? দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ বি ও সি একসাথে একটি ব্যবসায় যথাক্রমে 27,000, 81,000 ও 72,000 টাকা বিনিয়োগ করে। 1 বছর পরে বি লাভ্যাংশ থেকে 36,000 টাকা পায়, মোট কত টাকা লাভ হয়েছিল? ঠিক আছে, দেখো যখনই আমরা এই অংশীদারি কারবারের অঙ্কগুলো করবো সেখানে তোমরা সবসময় মনে রাখবে যে যত বিনিয়োগ করেছে লাভের পরিমাণটাও কিন্তু সে ততই নিবে। আমি ধরে নাও কোনো একটা ব্যবসায় 10,000 টাকা দিয়েছি, তুমি কোনো একটা ব্যবসায় 50,000 টাকা দিয়েছো, তারপরে যখন লাভ হলো, লাভ হবার পরে আমি কি বেশি টাকা নিব? অবশ্যই নয়, তুমি বেশি টাকা নিবে। কারণ কি? কারণ তুমি বেশি টাকা ইনভেস্ট করেছো ব্যবসাটাতে। বোঝা গেল? অংশীদারি কারবারে আমরা যেই অনুপাতে বিনিয়োগ করে সে সেই অনুপাতেই লাভটা নেয়। তাহলে দেখো এখানে এ, বি আর সি কত টাকা বিনিয়োগ করে? এ করে 27,000 টাকা, বি করে 81,000 টাকা, আর সি করে 72,000 টাকা। 3টা জিরো 3টা জিরো 3টা জিরো কাটো, 9 দিয়ে কাটো, 9 3 27, 9 9 81, 9 8 72। তার মানে 3:9:8 এই অনুপাতেই কিন্তু এরা বিনিয়োগ করেছে। এই অনুপাতে যেহেতু এরা বিনিয়োগ করেছে এবিসি, তাহলে লাভটাও কিন্তু এরা এই অনুপাতেই নিবে। ঠিক আছে, এই অনুপাতেই নিবে লাভ। এবারে দেখো এখান থেকে বলে দিয়েছি যে বি 1 বছর পরে লাভ্যাংশ থেকে 36,000 টাকা পায়। কত টাকা পায়? 36,000 টাকা পায়। তার মানে আমরা বলতে পারি যে এই 9 অনুপাতটা বি পেয়েছে, তার মানে বি 9 অনুপাতের মান 36,000 টাকা, এটা বলতে পারি আমরা। কেন? দেখো আমরা যদি বলে দিই এখানে যে এই 9 আর 3 হচ্ছে 9 আর 3 12, 12 আর 8 20, এই 20 টাকা যদি লাভ হয় তার মধ্যে থেকে সি নিবে 8 টাকা, বি নিবে 9 টাকা, আর এ নিবে 3 টাকা। বোঝা গেল? এটাই তো মানে অনুপাতের মানে বোঝার নিয়ম, যে 20 টাকার মধ্যে থেকে সি 8 টাকা, বি 9 টাকা, এ 3 টাকা নেবে। এবারে আমাদেরকে বলে দিয়েছে যে আমরা যে বলেছি যে বি 9 টাকা নেবে, এই 9 টাকাটা মানেই হলো 36,000 টাকা। তাহলে টোটাল লাভ কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। এবারে 9 ইউনিটের মান যদি 36,000 হয়, 20 ইউনিটের মান কত হবে বা 20 অনুপাতের মান কত হবে সেটা বের করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো 9 ইউনিটের মান যদি 36,000 হয়, তার মানে 1 ইউনিটের মান কত হবে? এই 36,000 বাই 9। এবারে 20 ইউনিটের মান তার মানে কত হবে? গুণ 20, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটো, 4 9, 9 4 36, এখানে 3টা শূন্য, 2 4 8, পিছনে 4টা শূন্য। তার মানে 20 অনুপাতের মান হয়ে গেল 80,000। 20 অনুপাতটা কি? টোটাল লাভ। তার মানে মোট কত টাকা লাভ হয়েছিল? মোট 80,000 টাকা লাভ হয়েছিল, যেটা আছে অপশন গ তে। তার মানে অপশন গ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দীপু এবং অমিতের কাছে 158 টাকা আছে। দীপু ও অমিতের কাছে মোট যত টাকা আছে কমলের কাছে তার থেকে 101 টাকা কম আছে। অমিতের কাছে কমলের থেকে 23 টাকা বেশি আছে, তাহলে অমিতের কাছে কত টাকা আছে? দেখো খুব ভালো একটা অঙ্ক, মানে অঙ্কটা খুব একটা কি, অঙ্কটা একদমই সহজ অঙ্ক। খালি যেটা লাইন মানে অঙ্কটা খালি পড়তে হবে ভালো করে, ব্যাস। কি বলেছে, দীপু আর অমিতের কাছে 158 টাকা আছে, তার মানে দীপু প্লাস অমিত এদের কাছে কত টাকা আছে? 158, 158 টাকা আছে। এবারে কি বলেছে, দীপু আর অমিতের কাছে যত টাকা আছে কমলের কাছে তার থেকে 101 টাকা কম আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কমলের কাছে কত টাকা আছে, এর মধ্যে থেকে 101 টাকা কম আছে, তার মানে কমলের কাছে 57 টাকা আছে, 57 টাকা আছে কমলের কাছে, এটা আমরা বলতে পারি। এবারে কি বলেছে, অমিতের কাছে কমলের থেকে 23 টাকা বেশি আছে, তার মানে অমিতের কাছে কমলের থেকে কত টাকা বেশি আছে? 23 টাকা। তার মানে অমিতের কাছে এখন কত টাকা আছে? 7 3 10, 10 শূন্য, হাতে থাকলো 7 3 10, 10 শূন্য, হাতে থাকলো কত? 1 5 6 7 আর 1 8, 80 টাকা। তার মানে অমিতের কাছে এখন কত টাকা আছে? অমিতের কাছে এখন আছে 80 টাকা।
অমিতের কাছে কত টাকা? 80 টাকা। অপশন ক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো খুব সোজা একটা অঙ্ক। আমি তোমাদেরকে বারবার বলি, চাকরির পরীক্ষা মানেই এটা নয় যে একদম কঠিন অঙ্কই তোমাদেরকে দেবে। চাকরির পরীক্ষা মানে একদম এটা না যে একদম মানে অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, না একদম সেটা না। যদি একদম কঠিন প্রশ্নগুলোই চাকরির পরীক্ষায় থাকে তাহলে পরীক্ষায় পাস করবে কে? আমি তোমাদেরকে বোঝাতে পারছি? পরীক্ষায় মানেই যে শুধু কঠিন প্রশ্ন সেটা কিন্তু না, সহজ প্রশ্ন থাকে। আর প্রশ্নগুলোকে সহজভাবে ভাবতে লাগে। যে কোনো প্রশ্ন যখনই আমরা পড়বো সব থেকে প্রথমে সেটাকে একদম সহজভাবে ভাবতে চেষ্টা করো। কোনো টেরা বেঁকা এদিক ওদিক ভাবে ভাবতে শুরু করবো না, সোজাসুজি যেটা প্রশ্ন বলেছে সোজাসুজি সেটাই আমরা ভাবতে শুরু করব, কঠিন ভাবে ভাবতে শুরু করবো না। বোঝা গেল? দেখো এই প্রশ্নটাতে কিছু ছিল কি? কিচ্ছু ছিল না, একদম সহজ, খালি যোগ বিয়োগ করতে হলো ব্যাস, আর কিছুই না। কিন্তু এই প্রশ্নটাই যদি আমরা কঠিন ভাবে ভাবতে শুরু করতাম তাহলে কি হতো? তাহলে আমাদের অনেকটা টাইম লাগতো, অনেকটা অসুবিধা হতো, অঙ্কটা ভুল হতো। কিন্তু না, আমরা কি করব? একদম সহজভাবে অঙ্কগুলোকে ভাবার চেষ্টা করব। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, রমেশ 3 টাকা 75 পয়সা প্রতি ডজন দরে 16টি ডিম কিনেছে। সে 2টি ডিম 1 টাকা দরে 950টি ডিম বিক্রি করে এবং বাকি ডিমগুলো 5টি ডিম 2 টাকা দরে বিক্রি করে। রমেশের শতকরা লাভ কত? ঠিক আছে, রমেশের শতকরা লাভ কত? এবারে কি বলেছে যে 3 টাকা 75 পয়সা ধরে প্রতি ডজন দরে 1600টা ডিম বিক্রি করে। এবারে 1 ডজনের দাম 3 টাকা 75 পয়সা, 1 ডজনের দাম 3 টাকা 75 পয়সা। তার মানে 1600টা ডিমের দাম কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবারে 1600 মানে কয় ডজন সেটা আগে আমাদেরকে বের করতে হবে। এবার দেখুন 1600 মানে কয় ডজন সেটা বের করতে গেলে 1600কে আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ কি 1 ডজন মানে কত? 12টা। তার মানে 1600 ভাগ 12, তার মানে এই 1600 ভাগ 12 এত ডজন ডিম আমাদেরকে মানে কিনতে হবে। ঠিক আছে, এবার 1 ডজনের দাম 3 টাকা 75 পয়সা, তার মানে কতগুলো ডিমের দাম কত হবে? এই যে এটাকে গুণ করে দিলাম, তাহলে আমরা মোট ক্রয় মূল্যটা পেয়ে যাব। দেখো কাটো, এটা উঠাও পিছনে 00, এই 00 কাটো, 4 4 16, 4 3 12, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 2 6, 3 5 15, 125, 125কে 4 দিয়ে গুণ করলে 500। তার মানে কত টাকা টোটাল ও ক্রয় মূল্য লাগিয়েছে? 500 টাকা। 500 টাকা দিয়ে ও ডিম কিনেছে, 1600টা ডিম। এবারে কি বলেছে 900টা ডিম, 900টা ডিম বিক্রি করেছে কত টাকা হিসেবে? 2টা ডিম 1 টাকা হিসেবে, 2টা ডিম 1 টাকা হিসেবে ও বিক্রি করেছে। মানে একটা ডিমের দাম আধা টাকা, 1/2 টাকা। তার মানে 900টা ডিমের দাম কত হবে? তার মানে 900 গুণ 1/2, একটা ডিমের দাম তো এত টাকা, তাহলে 900টা ডিমের দাম কত হবে? 900 ইন্টু 1/2 কাটো, 450। তার মানে 450 টাকা ও বিক্রি করে দিল ডিম। 900টা ডিম 450 টাকা বিক্রি করে দিল। এবার ওর কাছে ছিল 1600টা ডিম, তার মধ্যে থেকে ও 900টা ডিম বিক্রি করছে, তার মানে ওর কাছে আছে এখন কতটা ডিম? 700টা ডিম। এবার এই 700টা ডিম ও কি করবে? যে 5টা ডিম 2 টাকা, 5টা ডিম 2 টাকা এই হিসাবে বিক্রি করবে, 5টা ডিম 2 টাকা এই হিসাবে বিক্রি করবে। তার মানে 700টা ডিম ও কিভাবে বিক্রি করবে? 700টা ডিম বিক্রি করবে 5টা ডিম 2 টাকা, তার মানে 2/5 এই হিসাবে ও বিক্রি করবে। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো 2/5 কেন লিখলাম আমি, তাহলে এটা দেখো যে 700টা ডিমের আমি ধরে নাও 5টা ডিম করে প্যাকেট করব, তাহলে কয়টা প্যাকেট হবে? 700/5। এখানে দেখো, এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে। তোমাদের অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে 2/5 কেন লিখলাম। দেখো 700টা ডিম ও বিক্রি করবে, এবারে কি করবে? 5টা ডিম 2 টাকা করে বিক্রি করবে, 5টা ডিম 2 টাকা। আমি কি করলাম? এই 700টা ডিমকে আমি কি করলাম? 5টা ডিম করে প্যাকেট করে নিলাম। তাহলে কয়টা প্যাকেট হবে এটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? 700কে 5 দিয়ে ভাগ করতে হবে, হলো। এবার একটা প্যাকেট 2 টাকা করে বিক্রি করবে, তার মানে কত মোট বিক্রি করবে? 2 দিয়ে গুণ করে দিলাম। এখন বুঝতে পারলে তো? দেখো কাটো, কত হবে? 5 1 5, 20, 5 4 20, পিছনে একটা শূন্য, 14 2 28, পিছনে একটা শূন্য, 280। তাহলে দেখো এই 450 টাকা আগে বিক্রি করলো, তারপরে আবার 280 টাকা বিক্রি করলো, মোট কত টাকা বিক্রি হলো? তাহলে 8 5 13, 13 3 হাতে থাকলো 1 4 2 6 1 7, পিছনে শূন্য, 730 টাকা। 730 টাকা, 500 টাকায় কিনেছে, 730 টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ কত করেছে? লাভ করেছে হচ্ছে 200
টাকা। 230 টাকা লাভ করেছে কত টাকায়? 500 টাকায়। লাভের শতকরা হার কত? গুণ 100। 0000 কাটো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে। দেখো এটা করার মানে 5 দিয়ে কোনো কিছু কাটার সব থেকে সহজ উপায় কি? দুদিকেই 10 দিয়ে গুণ করে দাও। তো 23কে আমরা যদি, সরি 10 দিয়ে না, দুদিকেই মানে উপর দিকেই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে? 23কে আমরা যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 46। 46, পিছনে একটা শূন্য হবে, নিচে যেহেতু 10 হবে, এই জিরো কেটে দাও, তার মানে আমাদের উত্তর কত হলো? 46। 46। তোমাদের যদি কাটাকাটিটা বুঝতে অসুবিধা হয়, আমার মতো করার দরকার নেই, তোমরা যেভাবে পারো সেভাবে কাটাকাটিটা তোমরা করবে। বোঝা গেল? আমি তোমাদেরকে কি বললাম, কোনো কিছুর নিচে যদি 5 থাকে, ধরে নাও এরকম আছে, 12 আছে উপরে, নিচে আছে 5, আমি কি করবো? 5 দিয়ে 12কে না কেটে আমি কি করবো? সিম্পলি উপর নিচ 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? উপরে হয়ে গেল ধরে নাও 24, আর নিচে কত হয়ে গেল? 10। তার মানে এক ঘর পর আমি কি করলাম? দশমিক বসিয়ে দিলাম। এটাই তো আমরা করলাম। তাহলে দেখো এটাই আমরা এখানে করেছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিজের মতো করে কাটাকাটিটা করে নেবে। তাহলে দেখো 46% আমাদের লাভ আমরা এখান থেকে বের করতে পারলাম। কারণ অপশন ঘ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? দীপু, অমিত ও কমলের বর্তমান বয়সের অনুপাত 10:11:12। 5 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 150, তাদের বর্তমান বয়স কত? দেখো খুব ইম্পর্টেন্ট, খুব একটা ভালো একটা অঙ্ক। দেখো খুব ভালো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি, ঠিক আছে? কেন ভালো অঙ্ক? একটা জিনিস বোঝার আছে এখানে খালি, তাহলেই তোমরা অঙ্কটা করতে পারবে। কি করে? দেখো আমরা সিম্পল একটা জিনিস বুঝবো, তাহলে অঙ্কটা একদম সোজাভাবে হবে। কঠিন ভাবে ভাবতে শুরু করবো না কিন্তু আমরা। এই 5 বছর আগে কত বয়স ছিল ধরি ধরি এত কিছু করার দরকার নেই। কি করে করতে হয় অঙ্কটা দেখো। কি বলেছে? যে বর্তমান বয়সের অনুপাত এটা দিয়ে দিয়েছে 10, 11, 12, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। 5 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 150। তার মানে দেখো 5 বছর আগে যদি তাদের বয়সের যোগফল 150 থাকে, বর্তমানে তাদের বয়সের যোগফল কত হবে তাহলে? 5 বছর আগে, তার মানে অমিতের বয়সও 5 বছর বাড়ছে, দীপুর বয়সও 5 বছর বাড়ছে, কমলের বয়সও 5 বছর বাড়ছে। 5 বছর আগে তাদের 150 ছিল, তাহলে বর্তমানে কি হবে? এরও 5 বাড়লো, এরও 5 বাড়লো, এরও 5 বাড়লো, মানে 15 বছর টোটাল বাড়লো। তার মানে বর্তমানে তাদের বয়সের যোগফল কত হবে? 165 বছর। বর্তমানে তাদের বয়সের যোগফল কত হবে? 165 বছর। এবারে কি বলেছে? যে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে বর্তমানে, বর্তমানে বয়সের অনুপাত দেওয়া আছে, যোগফল দেওয়া আছে, তাহলে বর্তমানে তাদের বয়সগুলো আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। প্রথমে কি আছে? দীপুর বয়স কত হবে? তার মানে এই 165 গুণ দাগ দিয়ে উপরে দীপুর বয়স কত? 10, উপরে হবে 10, নিচে কত হবে? নিচে হবে এই যে এটার যোগফল, নিচে হবে যোগফল 10 যোগ 11 যোগ 12, এর যোগফল করতে হবে। কত হবে? 10 10 10 20 30, 30 আর 3 33, কত হচ্ছে? 33। কাটো, 3 11 33, 3 5 15, 3 5 15, 11 দিয়ে কাটো 5, 5 10 50। তার মানে কত হলো? 5 10 50। দীপুর বয়স কত? দীপুর বয়স হলো 50 বছর। তার মানে অমিতের বয়স কত হবে? এখানে যদি দেখো কাটাকাটি করে 5 বেরিয়েছে, তো অমিতের বয়স কত হবে? 5 গুণ 11 55। কমলের বয়স কত হবে? 5 গুণ 12 60। তার মানে দীপু, অমিত, কমলের বয়স কত হবে? 50 55 60, যেটা দেওয়া আছে দেখো অপশন ঘতে। তার মানে অপশন ঘ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? 3টি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 2400 হলে সংখ্যা 3টার গসাগু কত হবে? দেখো সংখ্যা 3টার গসাগু আমরা কি বের করব কিভাবে? দেখো সংখ্যা 3টার গসাগু হবে, গসাগু সমান সমান তাদের লসাগু, লসাগু বাই কি হবে? অনুপাতগুলোর গুণফল, মানে 3:4:5। ব্যাস, কাটাকাটি করো, 3 দিয়ে কাটো, 3 8 24, পিছনে 00, 4 দিয়ে কাটো, 4 2 8, পিছনে 00, 5 দিয়ে কাটো, 5 4 20, পিছনে 0। তার মানে গসাগু সমান সমান কত হয়ে গেল? গসাগু হয়ে গেল তাদের 40। গসাগু কত হয়ে গেল? 40। বোঝা গেল? গসাগু কত? 40। দেখো এটা আমরা কেন এরকম করে করি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি। দেখো কোন 3টা সংখ্যা আমি ধরে নিলাম, 3টা সংখ্যা হচ্ছে a, b, c। এর যখন আমরা ধরে নাও এরকম করে লসাগু গসাগু আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে যখন বের করব, তখন কি করব? ধরে নাও এখান থেকে কিছু একটা সংখ্যা নিলাম, সেটা হলো, তারপর এখান থেকে কিছু একটা সংখ্যা নিলাম গেল, এখান থেকে কিছু একটা সংখ্যা নিলাম, তাহলে শেষে ধরে নাও এরকম বাড়লো 3, 4, 5।
3,4,5 এটা লাস্টে বাঁচলো। ঠিক আছে, তার মানে কি এই যে এদিকে যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের গসাগু। আবার এটার সাথে যখন আমরা এই 3, এই 4, এই 5 এটাকে গুণ করব তখনই সেটা হয়ে যাবে লসাগু। এদিকে যেটা থাকে সেটা আমরা কি করি গসাগু, আর এর সাথে যখন 3, 4 আর 5কে গুণ করে দিই তখন কি হয়ে যায় সেটা আমাদের লসাগু। তাহলে যখন আমাদেরকে লসাগু দেওয়া আছে, লসাগু মানে কি এটা পুরাটাই গুণ ফল দেওয়া আছে, মানে গসাগু বের করতে বলছে, মানে এতটুকু বের করতে বলছে খালি, তার মানে এইটুকু দিয়ে আমরা ভাগ করে দেবো, ব্যাস। বোঝা গেল? দেখো কেন আমি ওই জিনিসটা করলাম সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো একটি নির্বাচন কেন্দ্রে 10% লোক ভোট দিতে আসেনি, 5% ভোট বাতিল হয়ে যায়, মোট ভোটারের 45% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 2,500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন, মোট ভোটার সংখ্যা কত? দেখো ধরে নাও 100 জন ভোটার, তার মধ্যে থেকে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 45% ভোট পেয়েছে, বা 45 জনের ভোট পেয়েছে। এবারে এই 100 জনের মধ্যে আবার কি হয়েছে 10%, এই 100 জনের মধ্যে 10% ভোট দিতে আসেনি, আবার 5% ভোট বাতিল হয়ে গেছে। তার মানে পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে? দেখো 100 জন ছিল, তার মধ্যে থেকে 45 জন ভোট দিয়েছে বিজয়ী প্রার্থীকে, তো বাঁচলো কতজন? বাঁচলো 55 জন। এবারে 55 জনের মধ্যে আবার এই 10% আর 5% মানে 15%, 55 জনের মধ্যে আবার 15% ভোট কি হয়েছে মানে ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল মানে কি 10% আসেনি, 5% ক্যান্সেল, তার মানে বাঁচলো কত পার্সেন্ট? 40%। তার মানে এই 40% ভোটারই পরাজিত প্রার্থীকে ভোট দিয়েছে। তার মানে দেখো পরাজিতকে দিয়েছে 40%, বিজয়ীকে দিয়েছে 45%, তার মানে এই 5% ভোটে জিতেছে। এই 5% ভোটই মানে কত? 5% ভোট মানেই হচ্ছে 2500। তাহলে 5% মানে যদি 2500 হয় তো মোট ভোটার চেয়েছে মানে 100% চেয়েছে, তার মানে 100% সমান সমান কত হবে? 100% সমান সমান কত হবে? এই 2500/5 গুণ 100, 5 5 25 00, 500 গুণ 100 কত হবে? 5 পিছনে 4টা 0, 50,000। তার মানে মোট ভোটার কত? মোট ভোটার হইলো 50,000, মোট ভোটার 50,000। বোঝা গেল? দেখো অঙ্কটা কিন্তু ভালো আছে, এই অঙ্কটাও স্টার মার্ক দিয়ে রাখো, কারণ কি অঙ্কটা কঠিন ভাবে এই 100-র মধ্যে থেকে চলে গেল, তার মধ্যে থেকে এটা অনেক সময় কি হয় আমাদেরকে বলে দেয় 10% ভোট দিতে আসেনি, তার মধ্যে থেকে বিজয়ী প্রার্থী 45% পেয়েছে, মোট ভোট মানে ন্যায্য ভোটের এইসব বলেনি প্রশ্নে, প্রশ্নে বলেছে মোট ভোটারের 45%, তাই মোট ভোটারের 45% আমরা করে দিয়েছি। দেখো অঙ্কটা আমরা সহজভাবে, তোমাদেরকে বারবার করে আমি বলি যে অঙ্কটা আমরা সহজভাবে ভাবতে শুরু করবো, কঠিন ভাবে না। প্রশ্নে যেটা দেওয়া আছে প্রশ্নের লাইনটা ভালো করে পড়বো, প্রশ্নটার এক একটা শব্দ ভালো করে পড়বো, এক একটা শব্দ ভালো করে পড়ে অঙ্কটা আমরা পড়বো। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।